আইন প্রণেতা হিসাবে আপনি আপনার এলাকা থেকে নির্বাচিত করে ভোটের মাধ্যমে যাকে সংসদে পাঠাচ্ছেন, তিনি কি আসলে আইন প্রণয়ন করছেন আপনার স্বার্থে? কখনো ভেবে দেখেছেন? এ প্রশ্নের উত্তর যদি হয় যে তিনি আসলে আপনার স্বার্থে আইন প্রণয়ন করছেন না, তিনি অন্য কোনো স্বার্থে আইন প্রণয়ন করছেন, তাহলে আরও অনেক প্রশ্ন দাঁড়ায়। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনার জন্যই তিনি আইন প্রণয়ন করছেন, তাহলে কি সেটা তিনি বুঝে করছেন নাকি না বুঝে করছেন? সেখান থেকে আরও অনেক প্রশ্ন উত্থাপিত হয়। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খোঁজা উচিত, কারণ যাকে আমরা পাঠাচ্ছি নির্বাচিত করে আমার প্রতিনিধি হিসাবে, দিন শেষে তিনি যদি আমার সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত না করতে পারেন, আমার সুরক্ষা এনে দিতে না পারেন, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। তাই আমরা আজকে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, আপনাদের জন্য খুব সহজভাবে, যেন আপনারা বুঝতে পারেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজধানী টিভির আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। এবং এই জায়গায় আপনাদের শুরুতেই, আজকে যেহেতু আমাদের প্রথম এই আয়োজন আমাদের আয়োজন বললেও আয়োজনটা আসলে আপনাদের, কারণ আপনাদের জন্য যেমন আয়োজন, আপনাদের অংশগ্রহণ থাকবে এই আয়োজনে। ব্রিট রবিন এক্সপ্লেইনে আমরা সবসময় আসলে এক্সপ্লেইন করতে চাই আপনাদের জানার জায়গাগুলো, যেন আপনারা বুঝতে পারেন এবং বুঝে আপনার যে আইনি অধিকারটুকু সেটা নিয়ে আপনি লড়াই করতে পারেন। আপনার সেই সুনিশ্চিতভাবে আইনি লড়াইটুকু আমরা পাইয়ে দিতে চাই। আইনি লড়াই আদালতের জন্য নয় শুধু, আইনি লড়াই যেখানে আদালতের মাধ্যমে আপনারা করবেন সেটা অন্য বিষয়, কিন্তু বোঝার জায়গাটার লড়াই যেটুকু সেটুকু করবেন ব্রিট রবিন। এবং ব্রিট রবিনের এক্সপ্লেনেশনটা আমি করে দিচ্ছি। ব্রিট, ওনার নামটা এসছে আসলে ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, এবং উনি আপনাদের জন্য এই আয়োজনটা আসলে করেছেন, যেন আপনারা বুঝতে পারেন। কথা না বাড়িয়ে আজকে আমরা আয়োজনটা কী নিয়ে সাজিয়েছি সেটা একটু বলি। আইন প্রণেতার কথা শুরুতেই বলছিলাম, আজকে আমরা আসলে সেখানটাই কথা বলতে চাই, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, এবং সেই জায়গায় আবারও ভোটের মাধ্যমে আপনার যে মূল্যবান ভোট সেটা দিয়ে আপনি আপনার এলাকা থেকে একজনকে নির্বাচিত করবেন, কিন্তু তিনি যদি আইনটাই না বোঝেন এবং আইনের কোন কোন জায়গায় কাজ করা দরকার আপনার জন্য সেটা না বোঝেন, তাহলে দিন শেষে আপনারই মুশকিল। সেই আলোচনাটাই আজকে আমরা করব। একদম এই আয়োজনের নিয়মিত অতিথি হিসাবে, বা নিয়মিত, আমি নিজেকে হোস্ট বলতে চাচ্ছি না, তিনিই আসলে অনেকটা হোস্টের দায়িত্বই পালন করবেন, ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার। তাকে শুরুতেই আমরা সেই পরিচয় করিয়ে দিচ্ছি, এবং সেই আলোচনার যে জায়গাটা তিনি এখানে আসলে উন্মোচিত করবেন। সাথে আমাদের একজন অতিথি রয়েছে, আমি তার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে রয়েছেন মোহাম্মদ রুহুল আমিন খন্দকার, তিনি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ। আর আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে এই আয়োজনে। দর্শক, শুরুতে আমি একটু বলে দিতে চাই, আপনারা যদি এর আগে তাকান, আমরা দ্বাদশ যে আমাদের জাতীয় সংসদ যেটা ছিল সেটা যতটুকু দেখবার সুযোগ পেয়েছি, তার থেকেও আমরা বেশি পেয়েছি একাদশ জাতীয় সংসদ। এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা যদি আপনাদের স্মৃতির জায়গাটা একটু ঘেঁটে দেখেন, সেখানে আমরা কী দেখেছি? সংসদে যে আলোচনা হওয়ার কথা ছিল সেগুলো হয়েছে, নাকি আমরা গান গাইতে শুনেছি, আবৃত্তি করেছেন কেউ কেউ সেখানে, যদি সেই একটা গুরুত্বপূর্ণ আলোচনাও হয়, অন্যদিকে বসে মোবাইল টিপেছেন। তারা কি সবাই সঠিকভাবে অংশগ্রহণ করেছেন? আপনার এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কি ভেবেছেন যে আইনটা পাশ হতে যাচ্ছে, নাকি শুধু টেবিলে চাপড় দিয়েই আসলে সেটা পাশ করে গিয়েছেন? সেই আলোচনাগুলোই করব আমরা। আজকের যে আয়োজনের আলোচনা সেখানে এখন প্রবেশ করছি। ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, আপনাকে শুরুতেই জানতে চাই, যা হয়েছে, আমি যদি একাদশ সেই জাতীয় সংসদের কথা বলি, কিংবা তারও পূর্বে, সেগুলো কি হওয়ার কথা ছিল সংসদে? আপনার কথার বর্ণনার আগে আমাকে অবশ্যই কয়েকটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, এবং আমরা যারা রাষ্ট্রের নাগরিক আমাদের প্রত্যেকেরই বিষয়টা জানা দরকার, বোঝা দরকার, অনুধাবন করা দরকার। আমরা সংবিধানের অনুচ্ছেদের 7 ক, সেখানে পরিষ্কার করে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ। এটা কিন্তু ভাইস ভার্সা। এখন আমরা যারা নাগরিক, আমরা মালিক, আমরা নির্বাচন করব, কিন্তু যখন রাস্তায় বের হয় তখন দেখি অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ। তো আমি তো বের হয়ে আমার ড্রাইভারের জন্য আমি স্লোগান দিই না, অথবা আমি আমার অফিসে কোনো কাউকে যখন নিয়োগ করি, আমি তো নিয়োগকর্তা, নিয়োগকর্তা কাউকে আমি নিজে বের হয়ে কোনো কর্মচারী যারা প্রার্থী, যারা চাকরি নিতে চায় তাদের পক্ষে তো আমি স্লোগান দিই না। তো এই জায়গাটাতে
আমরা যদি নিজেরা নিজেদের জায়গায় না থাকি, আমরা যারা মালিক দাবি করছে, রাষ্ট্রের মালিক, এবং এইটা সাংবিধানিকভাবে আমাদের অধিকার এবং আমরা সত্যিকার অর্থেই মালিক, এটা আসলে একটু বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে রাস্তায় আমরা বিলবোর্ড দেখি, প্রতি ইঞ্চি বিলবোর্ড পার স্কোয়ার ফিট আমরা এটা হিসাব করেছি যে সরকারি হিসাবে এটা 1200 টাকা সরকার চার্জ করে সিটি কর্পোরেশন। এখন আমরা যদি ভাইস ভার্সা চিন্তা করি, এই যে 1200 টাকা এই ভাড়া, আমি তো রাষ্ট্রের মালিক, আমি এটা ভাড়া দিয়ে 1200 টাকা দিব, এই 1200 টাকা দিয়ে আমি চাল কিনবো, ডাল কিনবো, আমি অন্যান্য ওষুধ কিনবো, অন্যান্য সুযোগগুলো আমরা নিব। আমাকে প্রথম বোঝা দরকার যে এই 1 ইঞ্চি জায়গার মালিক তো আমি, এটা ভাড়া দিয়ে যে অর্থটা আসে সেটা দিয়ে কিন্তু রাষ্ট্রের অন্যান্য আমাদের প্রয়োজনগুলো মেটানো হয়। আমি জনগণের কাছে গিয়ে বোঝাবার চেষ্টা করেছি যে এটা আসলে আমরা মালিক। এখানে গত কয়েকদিন ধরে আমি আমার স্টাফদেরকে বললাম যে আমাকে একটা হিসাব দাও, তো ওরা 38,000 কোটি টাকার একটা হিসাব দিল যে পরিমাণ গত 1 মাসে যে পরিমাণ বিলবোর্ড আমরা দেখেছি, যে একজন সংসদ সদস্য ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অলরেডি আমার হক, আমার টাকা, আমার অর্থ 38 কোটি টাকা খাইয়ে ফেলছে, মানে ভাড়া বাবদ খাইয়ে ফেলছে, আত্মসাৎ করে ফেলছে অলরেডি। এখন ইনি আইন প্রণেতা হবেন। আইন প্রণয়নের জন্য যে সমস্ত আইন বিজ্ঞানী আইন প্রণেতা হবেন, তাদের আইন সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, আইনের উৎস সম্পর্কে, প্রসিজিয়ার সম্পর্কে, কিভাবে আইন ড্রাফটিং থেকে শুরু করে হয়, আমাদের সমস্যা সম্পর্কে, রাজনৈতিক সমস্যা সম্পর্কে, সামাজিক সমস্যা সম্পর্কে সম্যক জ্ঞান রেখে, যেটা আপনি আপনার শানে নজরুলে বলেছেন যে তারা আমাদের জন্য কাজ করবেন, আমাদের কল্যাণে কাজ করবেন। ইভেন আপনার সংবিধানের অনুচ্ছেদের 65-এও দেখবেন, এখানে কিন্তু বলাই আছে যে শুধু আমাদের কল্যাণের জন্য তারা কাজ করবেন, শুধু কল্যাণের জন্য। এটা একটা ওত আর কি। আর সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আমি যখন মালিক, আমার ছবিটা সত্যায়ন করার জন্য একজন সরকারি কর্মচারীর কাছে যেতে হয়। আমি যথেষ্ট না, আমার বাবাও যথেষ্ট না, আমার মা যথেষ্ট না, আমার পরিচয় কোন জায়গাটাতে কন্ট্রোল হচ্ছে। তো গত 54 বছরে আমাদের দেশের যে সমস্ত আইন প্রণেতাগুলো এসেছেন, তারা এইটুকু অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন যে আমাদের কোনো আইন নাই। আমরা ব্রিটিশ আইন ফলো করি, আমরা এর আগে আর্যদের আইন ফলো করি, আমরা মোগলদের ল ফলো করি, অন্যান্য সংস্কার আমরা ফলো করি। স্বাধীন হওয়ার পরে তো আমাদের সবার আগে যেটা দরকার ছিল যেটা আইন, যেটা দিয়ে আমরা আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, আমরা নিজেদেরকে গড়ে তুলব, আমরা একে অপরকে যেভাবে সাপোর্ট করব, ভাইস ভার্সা, সেই জায়গাটাতে আমরা নাই কেন? কারণ আমাদের জন্য কোনো আইন এখনো প্রণয়ন হয় নাই কেন, নাই। এটা যেমন প্রশ্ন। আবার আপনি বললেন আইন বিজ্ঞানীর কথা, এবং সেই বিজ্ঞান বুঝেই কি আসলে আমাকে একটা এলাকার প্রতিনিধি হতে হবে, মানে যিনি নির্বাচন করবেন? কারণ জনসম্পৃক্ততা শব্দটাও এখানে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমি আপনার কাছে আসবো, নিঃসন্দেহে আমাদের সাধারণ দর্শকরা ব্রিট রবিনের এক্সপ্লেইন শুনবেন, ধাপে ধাপে অনেক জানার বোঝার চেষ্টা করবেন। অতিথি রয়েছেন আজকে মোহাম্মদ রুহুল আমিন খন্দকার। আপনার কাছে একটু আসি। রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ, এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময়ে এমপি যারা, তাদেরকে পার্লামেন্ট মেম্বারদের কথা বলছি, তারা আসলে বেশি মাতামাতি করে থাকেন। স্কুলের গভর্নিং বডির মেম্বারও তারা হন। এরকম নানান কিছু আমাদের দেখতে হয়েছে। দেখবার কথা ছিল কি? না, তা দেখবার কথা ছিল না, কিন্তু তারা জনগণের প্রতিনিধি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া, কিংবা তারা এভাবে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে তারা কিছুটা সুবিধা পান, সমাজে তাদের একটা গুরুত্ব আছে, সেটা অনুধাবন করানোর জন্য এই সমস্ত কাজে অংশগ্রহণ না করলে, শুধু এমপি আইন প্রণয়ন করবে, সমাজ তাকে শুধু এভাবে দেখতে চায় না।
তারা মনে করে, সমাজের লোকরা মনে করে আমরা এমপি নির্বাচিত করলাম, আমার এলাকার কালভার্ট ব্রিজ উন্নয়ন হলো না, তাহলে এমপি নির্বাচিত করে লাভ কি? আমাদের ধ্যান ধারণার ভিতরে এই শুধু আইন প্রণয়নের জন্য এমপি এমন ধারণাটা নেই, এলাকার উন্নয়নের জন্য এমপি এই ধারণাটাও আমাদের ভিতরে কাজ করে। না, উন্নয়ন তো হতেই পারে, কারণ আমি যদি ট্যাক্স দেই একটা এলাকায়, আমার তো কিছু আমার সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার নিশ্চিত করবার জন্য যে আইনগুলো রয়েছে সেখানে উনি মানে সেটাকে উনি ওখানে বহাল করতেই পারেন, বহালের স্বার্থে উন্নয়নের কাজ করতে পারেন, বাজেট আনতে পারেন, কিন্তু মাতামাতি করতে পারেন কি? এখন এই উন্নয়নটা করার জন্য আলাদা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো করবে, কিন্তু তারাই করেন, কিন্তু সেখানে খবরদারি করার, তত্ত্বাবধান করার, নজরদারি করার একটা আলাদা দায়িত্ব থাকে গণপ্রতিনিধি হিসাবে, এবং ওই দায়িত্ব পালন করতে গিয়েই অনেক সময় মাতামাতি হয়, বাড়াবাড়ি হয়, বিভিন্ন রকমের সুবিধা অসুবিধার এখানে হিসাব থাকে। এই এখন শুধু আইন প্রণয়নকারী হিসাবে তারা সীমাবদ্ধ থাকেন না, এবং এলাকার মানুষের ভোটারদেরও প্রত্যাশাটা শুধু আইন প্রণয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, যার কারণে আমরা সমাজে এই এলোমেলো বাড়াবাড়ি বিভিন্ন কিছু দেখছি। এখন যিনি যাচ্ছেন তিনি শুধুই আইন প্রণয়ন করবেন, বিষয়টা সমাজ এখনও সেরকম করে মনে করেন না। তিনি এলাকার উন্নয়নে সেটার কারণ কি? অজ্ঞতার জন্য আমরা করছি না? আসলে সাধারণ মানুষ তো এত কিছু বোঝেন না, তারা দেখে দেখে তারা অভ্যস্ত হয়ে গেছেন, আগে কিভাবে হয়েছে এখন কিভাবে হচ্ছে। তো এই হিসাবে তারা মূল্যায়ন করে আমাদের আগের এমপি এইরকম কাজ করে গেছে, এখনকার এমপি পারছেন না, কিংবা আগের এমপি পারেন নাই, এখন এমপি পারছে, এভাবে তাদের মূল্যায়ন করে। তারা আইন প্রণয়নে কি ভূমিকা রাখছেন, আইন কতটুকু বোঝেন কি না বোঝেন, এত কিছু সাধারণ জনগণ বুঝতে চান না, দেখেনও না। ফলে আমি ভালো করেছি, পরবর্তীতে আমি আরও করতে পারবো, এরকমের একটা ধারণা মানুষকে দেওয়ার জন্যই এমপি সাহেবরা এলাকায় অনেক উন্নয়ন কাজ করেন, কিংবা যা করেন তার চেয়ে বেশি বলেন, কিংবা যেটা হয়েছে সেটার পিছনে তার ভূমিকা রয়েছে, এরকম অনেক কিছুই বলেন, এবং নির্বাচনের সময় আরও বেশি করে বলেন। এতে মানুষ যাচাই করে দেখার সুযোগ পায় না, যে যত ভালো করে বলতে পারে, বিশ্বাসযোগ্য করে বলতে পারে, সে তত সুবিধা পায়। তাহলেই বোধহয় এই কারণেই বলে থাকে যে আমি রাস্তা করে দিয়েছি আগের বার, এবারও আমাকে নির্বাচিত করুন। কিন্তু কেউ তো এভাবে কখনো বলেনি, আমরা তো শুনিনি যে আপনাদেরই টাকায় আমি আপনাদের একটু সেবা করেছি আগের বার, এবারও আমাকে একটু সেবা করার সুযোগ দিন। সেটা নামমাত্র কয়েকজন বলেন, কিন্তু কতটুকু অনুধাবন করেন সেটাও একটা ব্যাপার। এবং সেই জায়গায় আমরা আরও ধাপে ধাপে শুনবো। সাধারণ দর্শক, আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলে রাখি যে আমরা বুঝি না, আমরা সমাজ বদলাতে পারি না, যে আগেও এরকম হয়ে এসেছে, এখনও সামনে এরকম হবে। কিন্তু এই স্বপ্ন নিয়ে কি ৭১ হয়েছিল যে ৭১-এর আগেও যা হয়েছে আমরা ৭১-এর পরেও তাই দেখব, কিংবা ২৪-এর গণ অভ্যুত্থান এভাবে আমরা কিন্তু দেখিনি বা আমরা দেখতে চাইনি। কিন্তু এখন কেন জানি আমরা আমাদের অভ্যস্ততায় সেটাই দেখে যাচ্ছি বা মেনে নিচ্ছি। সেই জায়গাটা থেকে বের করে আনার জন্যই কিন্তু ব্রিট রবিন এক্সপ্লেইন এই শো আমাদের। আবারও ফিরব ব্রিট রবিনের কাছে। আপনি যেটা বলছিলেন যে আমাকে পরিচয় করিয়ে দেয় আর একজন বিসিএস ক্যাডার, তিনি বলেন যে হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমি যে ফেরদৌসী আহমেদ, এই হচ্ছে ফেরদৌসী আহমেদ, আমার জন্মদাত্রী মা বলতে পারেন না আমি ফেরদৌসী আহমেদ, কিংবা আপনি আমার খুব পরিচিত, আপনার সাথে হয়তো অনেক দিনের ঘনিষ্ঠতা, আপনি আমাকে পরিচয় করিয়ে দিতে পারছেন না। একজন বিসিএস ক্যাডার যিনি আমার সম্পর্কে কিচ্ছু জানেন না, তিনি আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমি সেটা মেনে নিচ্ছি। আমাদের আইন সেটাই কি সাপোর্ট করছে? আমার বক্তব্য খুবই পরিষ্কার। এই কোশ্চেনটা হচ্ছে আমার ইন্টিগ্রেটেড কোশ্চেন। আমি যখন বলছি আই এম রবিন, বিশ্বাস করা এইটা শুধু নৈতিক দায়িত্ব না, এটা বাধ্যকর, আনটিল আনলেস প্রুভেন। তার মানে আমাকে হেয় করা, নির্যাতন করা, যে কোনো সময় যে কোনো কাউকে যে কোনো অজুহাতে ধরে নিয়ে যাওয়া, বা যে ধরনের পুলিশিং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো এখন আফ্রিকা অথবা অ্যামাজন জঙ্গলেও নাই, যে সমস্ত বিধিবিধান এখন প্রচলন আছে। আমি আইন এবং আইন প্রয়োগের ক্ষেত্রে যে আইনগুলো, আইন এবং আইন প্রয়োগের যে আইনগুলো রয়েছে, সবগুলো নিয়ে আমরা অনেকগুলো পর্ব করব। সেগুলোর আগে যে জিনিসটা বলতে চাই, আমাদের সম্মানিত অতিথি যেটা বলছিলেন,
সেই জায়গাটায় আমার বিশ্লেষণটা একটু জি ডিফারেন্ট। সেই জায়গায় রবিন আপনাকে আমি থামাচ্ছি, কিন্তু আমার জানতে চাওয়ার জায়গাটা ছিল আইন যদি সমর্থন করেও থাকে যে একজন বিসিএস ক্যাডার আমার পরিচয়টা ধরিয়ে দিবেন, তাহলে সেটা আসলে কেন করছে, সেই জায়গাটায় আমার যদি আপত্তি ওঠে এই আইন পরিবর্তন হবে কি না। আমি নিঃসন্দেহে বিরতি শেষ করে এসে আপনার কাছে আবারও বাকি ব্যাখ্যাগুলো শুনে নিতে চাই দর্শকদের সুবিধার্থে। দর্শক আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আমরা ছোট্ট বিরতি শেষ করে আবারও ফিরবো ব্রিজ রবিন এক্সপ্লেইনে, সাথেই থাকুন।